বহরমপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার বহরমপুরে। আপনাদের জানাবো, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বহরমপুরে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, বহরমপুরে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, কোথা থেকে উদ্ধার? এখনো পর্যন্ত কাউকে পুলিশ আটক বা গ্রেফতার করলো? কে বা কারা এই আগ্নেয়াস্ত্র সেখানে মজুত করছিল? দেখো, বহরমপুরের একবার শহরের প্রাণকেন্দ্র যে স্টেডিয়াম মাঠ আছে, সেখান থেকে এই দুজনকে আলফাজ মন্ডল এবং মনিকা বিবি, তাদের মধ্যে একজন মহিলা, তার নাম হচ্ছে মনিকা বিবি, তাদেরকে সন্দেহ হয়। বহরমপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে তোমরা 8টা তোমার 7.6 mm তোমার পিস্তল এবং 100 রাউন্ডের মতন কার্তুজ এবং 16টি তোমার ম্যাগাজিন এই কিন্তু পাওয়া গেছে। তারা মুঙ্গের থেকে নিয়ে আসছিল অস্ত্রগুলো। এবং এই যে আলফাজ মন্ডল এবং মনিকা বিবি দুজনের বাড়ি কিন্তু জলঙ্গির ঘোষপাড়া, একবারে সীমান্ত এলাকাতে। পুলিশের প্রাথমিক অনুমান যে সেগুলো বাংলাদেশে হয়তো পাচার করার উদ্দেশ্যে কিন্তু তারা নিয়ে এসেছিল এবং বিহারের মুঙ্গের থেকে নিয়ে এসে ট্রেন ধরে তারা তোমার ফরাক্কা থেকে বাসে করে বহরমপুর বাস স্ট্যান্ডে নামে। তারপরে কিন্তু হাত গোল হওয়ার কথা ছিল সকালবেলাতেই। তার আগে কিন্তু পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে, এসওজি টিমের বিশেষ সূত্রে খবর পেয়েই কিন্তু তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং এত বিশাল পরিমাণ অস্ত্র তারা কেন নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল, এর সঙ্গে আর কারা কারা জড়িত, তাদেরকে কিন্তু আজকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে। তাদেরকে যেভাবে গ্রেপ্তার তুমি বললে, সেখানে এই গ্যাংয়ের সঙ্গে যে মহিলারা যুক্ত রয়েছে সেটাও নিশ্চয়ই স্পষ্ট হয়েছে পুলিশের কাছে। প্রণব, এটা বোধহয় স্পষ্ট হয়েছে এই গ্যাংয়ের সঙ্গে মহিলারা যুক্ত, কারণ তুমি যেমনটা বললে পুলিশের জালে ইতিমধ্যে এই ঘটনায় 2 জন, তার মধ্যে মহিলা রয়েছে। মহিলা যে যুক্ত রয়েছে এই গ্যাংয়ের সঙ্গে, এটা স্পষ্ট হয়েছে, তাই তো? একদম তাই। দেখো, মহিলাদেরকে ব্যবহার করছে এই গ্যাংয়ের সঙ্গে। বিশেষ করে আমরা কদিন ধরে দেখছি যে জেলা পুলিশের পক্ষ থেকে বোমা মুক্ত করার জন্য কিন্তু একটা বিশেষ অভিযান চালিয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে বোমা এবং বোমা যারা তৈরি করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু এই অস্ত্র পাওয়া গেল এবং যেখানে কিন্তু মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং বারে বারে কেরিয়ার হিসাবে এই গ্রামের গরিব মহিলাদেরকে কিন্তু ব্যবহার করছে এই অস্ত্র কারবারিরা, এবং যারা মাদক কারবারি তারাও কিন্তু ব্যবহার করছে। এবং সেখানে কিন্তু পুলিশের উদ্বেগ আরো বাড়িয়েছে এবং সেই কারণে কিন্তু নজরদারিও বাড়ানো হয়েছে এবং নজরদারির জন্য কিন্তু এই দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদিকে গতকাল বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। কি অভিযোগ? যে পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই এই হামলা বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা, 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে।
কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে, আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো দুটো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি, হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। ওই অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা, প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নয়। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সই দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। কয়লা পাচার যোগে আজ রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান। বাংলা ঝাড়খণ্ড মিলে মোট 40টি জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এই অভিযান কয়লা পাচার যোগে সল্ট লেকে কয়লা ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু আজ অভিযান। হানা ইডির আধিকারিকদের। কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার বাড়িতে হানা, সল্ট লেক ইএম বাইপাসে একাধিক ঠিকানায় তল্লাশি, কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির, ঝুনঝুনওয়ালার বাড়িতেও হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রায় 40 জায়গায় একযোগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইতিমধ্যে আমরা রয়েছি সল্টলেকের একে ব্লক 225 নম্বর বাড়ি। জানা যাচ্ছে বাড়ির মালিকের নাম নরেন্দ্র খাড়কা এবং কয়লা মাফিয়া বলেই চিহ্নিত করা হয়েছে। প্রায় দুর্গাপুর, আসানসোল সহ মোট 40টি জায়গায় ইডির অভিযান। আজ সকাল ঠিক 6:30 নাগাদ এই বাড়িতে ইডির আধিকারিকরা প্রবেশ করে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শুধু কলকাতাতে আরও বেশ কয়েকটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং কলকাতার পাশাপাশি দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা একযোগে অভিযানে নেমেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে এর আগেও একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল এবং সেই বিষয়কে সামনে নিয়ে আসতে এই নরেন্দ্র খাড়কার নাম সামনে এসেছে, কোল মাফিয়া বলে খ্যাত। এবং এই ব্যাপারটি কিন্তু যখন সামনে আসে তারপরই আজ সকালে একযোগে ইডি অভিযানে নেবে। মোট 40টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমনটা বলছিলাম, বাংলা ঝাড়খণ্ডের মোট 40 জায়গায় ইডির তল্লাশি অভিযান। এদিকে আসানসোলে কয়লা কারবারির বাড়িতে ইডি হানা, রানীগঞ্জে ব্যবসায়ী সুন্দর বলটিয়ার বাড়িতে হানা, ঝাড়খণ্ডে ধানবাদ সহ মোট 12 জায়গায় অভিযান। বিসিসিএল এর ঠিকাদার ও কয়লা ব্যবসায়ী এলবি সিং এর ঠিকানাতেও হানা। টেন্ডার বেনিয়ম দুর্নীতির মামলায় হানা, ধানবাদের চিকুন্ডা থানার কুমারডুবিতেও তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আসানসোলের পাশাপাশি দুর্গাপুরে সালানপুরিয়ায় হানা ইডির, ব্যবসায়ী সুশান্ত গোস্বামীর বাড়িতে ইডির হানা। হাওড়াতেও তল্লাশি অভিযান ইডির, ডোমজুড়ে সলপের আবাসনেও ইডি হানা, কয়লা দুর্নীতি মামলায় হানা ইডির, পারভেজ আলম নামে ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির।